আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে আমার বউ ডাইনি, শেষ পর্ব। যারা এখনো আগের পর্বগুলো দেখেন নাই তারা আগে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডিসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। দাদুর সাথে দেখা করে চলে গেলাম আকাশের শ্বশুর বাড়িতে। সেখানে যাবার পর আকাশ আমাদের দেখে চুপ করে রইলেন। এদিকে আকাশের শ্বশুর আমাদের দেখে বললেন, আপনারা কে? আপনাদের তো চিনতে পারলাম না। আকাশের শ্বশুরের কথার জবাবে সালাম দাদু কিছু না বলে আকাশের দিকে তাকালে আকাশ ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন, এই ঘরে আছে ডাইনি। আকাশের ইশারায় সালাম দাদু ওই ঘরটা বন্ধ করে দিলেন। ঘরটা বন্ধ করে ডাইনি যে ঘরে সেই ঘরে ঢুকলেন। আমিও সালাম দাদু ঘরে ঢুকায় আকাশ মিছেমিছি বলল, আপনারা কে? কি চাইছেন? আকাশের কথার কোনো উত্তর না দিয়ে সালাম দাদু আকাশের বউয়ের রূপে থাকা ডাইনির একটা হাত ধরে ফেললেন আর দোয়া কালাম পড়ে ডাইনির শরীরে ফু দিলেন। দাদু ডাইনির হাত ধরে ফু দিলেন, কিন্তু ডাইনির কিছু হলেন না। এটা কিভাবে সম্ভব? দাদু যে দোয়া পড়ে ডাইনিকে ফু দিছেন, এতে তো ডাইনির শরীর জ্বলে পুড়ে যাওয়া কথা ছিল, কিন্তু ডাইনির কিছু হলেন না। উল্টো ও চুপ করে দাঁড়িয়ে রইলেন। ডাইনির অবস্থা দেখে সালাম দাদু অবাক হয়ে আমার দিকে তাকালেন। এদিকে তখন আকাশের শ্বশুর বললেন, আরে আপনারা কে? বলেন তো, হঠাৎ আমার বাড়িতে আসলেন, এখন আবার আমার মেয়ের হাত ধরে কি জানি পড়ে ফু দিলেন, সমস্যা কি বলেন? তখন আকাশ বললেন, বাবা, আমি আপনাকে সব খুলে বলবো, ওনাদের কাজ করতে দিন। আকাশের কথায় ওর শ্বশুর চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন সালাম দাদু আকাশকে বললেন, এনাকে দেখে তো সাধারণ মানুষ মনে হচ্ছে। আমার দীর্ঘ অভিজ্ঞতায় যা বুঝছি, ইনি ডাইনি হতে পারে না। ইনি জিন জাতির কেউ হলে আমি বুঝতাম। সালাম দাদুর কথায় আকাশ বললেন, না কবিরাজ সাহেব, এই হলো ডাইনি। অনেক চুপ থেকেছি, আর না। আকাশের কথা শেষ হতে সেখানে অদৃশ্যভাবে আয়েশাপরি এসে সালাম দাদুকে বললেন, দাদু, আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে ডাইনি না। আপনি এখানে আসবেন এটা ডাইনি জেনে গেছে, তাই ডাইনি চালাকি করে আকাশের আসল যে বউ তাকে ফিরিয়ে এনে রেখে গেছে। ডাইনি এখান থেকে পালিয়ে গেছে। আমি ডাইনিকে ধরতে যাচ্ছি, আপনি এদের সাথে কথা বলে বাড়িতে যান। কথাটা বলে আয়েশা চলে গেলেন। এদিকে তখন সালাম দাদু আকাশকে বললেন, দেখো, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তোমার আসল বউ, ও ডাইনি না। কথাটা বলে সালাম দাদু আকাশের বউকে বললেন, মা, তুমি বলো, তুমি তো আকাশের বউ, তোমার কোনো ভয় নেই, কেউ তোমার কিছু করতে পারবে না। সালাম দাদুর কথায় এবার আকাশের বউ কান্না করে দিয়ে ভয় ভয় বললেন, হ্যাঁ সত্যি, আমি আকাশের নতুন বউ। আমাকে এতদিন ডাইনি জিন রাজ্যে আটকে রাখছেন। আজকে ডাইনি আমাকে ফিরিয়ে এনে বলছিলেন আমি যেন কাউকে কিছু না বলি। যদি কাউকে কিছু বলি তো আমার মা বাবা ও স্বামীকে ডাইনি মেরে ফেলবে। ডাইনির ভয়ে এতক্ষণ চুপ ছিলাম। আকাশের বউয়ের কথায় আকাশও বুঝতে পারলেন এটা সত্যি ওর বউ। এদিকে মেয়ে ও মেয়ের জামাইয়ের কথায় আকাশের শ্বশুর শাশুড়ি কি হয়েছে জিজ্ঞাসা করায় আকাশ শুরু থেকে ঘটা সব ঘটনা খুলে বললেন। সব শুনে আকাশের শ্বশুর শাশুড়ি অবাক হয়ে সালাম দাদুকে বললেন, কবিরাজ সাব, এই রকম ঘটনা আমার মেয়ে ও মেয়ের জামাইয়ের সাথে ঘটবে ভাবতে পারিনি। আপনি দয়া করে এই ডাইনির হাত থেকে বাঁচান এদেরকে। ওনার কথায় সালাম দাদু ওদের পুরো বাড়ি বন্ধ করে দিলেন। এরপর আকাশ ও আকাশের স্ত্রীকে দোয়া কালাম পরে ওদের শরীর বন্ধ করে দিলেন, যেন ডাইনি আসলেও ওদের কিছু করতে না পারে। ওদের শরীর বন্ধ করে বললেন, আপনারা আর ডাইনিকে নিয়ে চিন্তা করবেন না, ডাইনির বিচার অলরেডি শুরু হয়েছে। কথাটা বলে সালাম দাদু ও আমি সালাম দাদুর বাড়ির দিকে যেতে লাগলাম। ওদিকে আয়েশাপরি খুঁজতে খুঁজতে ডাইনিকে ধরে ফেলছে। ডাইনিকে ধরায় ডাইনি আয়েশাপরিকে বললেন, আয়েশাপরি, দেখ, আমি তোর বিষয়ে গতকাল জেনে গেছি। তুই আমার পিছনে লাগতে আসিস না। আমার পিছনে লাগতে আসলে তোর পরিবারের কাউকে ছাড়ব না, সাথে তোকেও মেরে ফেলব। ডাইনির কথায় আয়েশা বললেন, কাকে ভয় দেখাচ্ছিস তুই? তোর হুমকিতে আমি ভয় পাই না। তুই আকাশদের গ্রামের 4 জনকে মেরে ফেলছিস। এই মৃত্যুর খেলা বন্ধ কর। ওরা না জেনে ভুল করছে, না জেনে তোর স্বামী ও সন্তানকে হত্যা করছে। আয়েশাপরির কথায় ডাইনি রেগে বললেন, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব না। তোর কথায় আমি চলি না, আর চলব না। তুই চলে যা এখান থেকে, নইলে তোকে আগে মারব। ডাইনির কথায় আয়েশা সামনে দাঁড়িয়ে বললেন, নে মার আমাকে, পারলে স্পর্শ করে দেখা। আয়েশাপরির কথায় ডাইনি আয়েশার ওপর ঝাঁপিয়ে পড়লেন, আর তখনই আয়েশা ডাইনিকে ধরে মারতে লাগলেন। ওদিকে ডাইনির শক্তিও কম না, ডাইনিও আয়েশার সাথে যুদ্ধ করে যাচ্ছে।
এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়েশা ডাইনিকে মেরে অনেকটা দুর্বল করে ফেললেন। তখন ডাইনি আয়েশার কাছে অনুরোধ করে বললেন, আয়েশা, থাম, আমাকে আর মারিসিয়া। ঠিক আছে, তোর কথা আমি রাখব, আমি আর কারো কোনো ক্ষতি করব না, চলে যাব। তখন আয়েশা বললেন, আমাকে যে কথা দিলি এই কথা রাখিস, নইলে এরপর ধরলে আর ছেড়ে দিব না, যা চলে যা। কথাটা বলে আয়েশা ডাইনিকে ছেড়ে দিয়ে চলে আসলেন আমাদের কাছে। আয়েশা আমাদের কাছে আসায় সালাম দাদু জিজ্ঞেস করলেন, কি হলো? তখন আয়েশা পরি সব ঘটনা খুলে বললেন। আয়েশা বললে, ডাইনি মাফ চেয়েছে, আর কথা দিছে ও কারো কিছু করবে না, ওর অনুরোধে ওকে মাফ করে দিয়ে আসছি। আয়েশার কথায় সালাম দাদু আর কিছু বললেন না। তখন আমিও আয়েশা পড়ি চলে গেলাম বাড়িতে। আমরা বাড়িতে যাবার পরের দিন সালাম দাদুর খবর পেয়ে আমি আয়েশা পড়ি সালাম দাদুর বাড়িতে যাওয়ায় উনি বললেন, আয়েশা, একটা তো ঝামেলা হয়ে গেছে, ডাইনি তো ওর কথা রাখেনি। একটু আগে আকাশ আসছিল, আকাশ এসে বলল গতরাতেও ওদের গ্রামের একজন মারা গেছে। দাদুর কথায় আয়েশা বলে উঠলেন, ডাইনি তাহলে বেইমানি করল? এমন সময় সেখানে আসলেন একটা জিন। সেই জিনটাকে আমরা কেউ চিনি না। জিনটা এসে আয়েশাপরীকে বললেন, আয়েশাপরী, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে অবাক করা একটা তথ্য দিতে আসলেন। আপনারা হয়তো ভাবছেন আকাশের গ্রামের ৭ জন ডাইনির ছেলে ও সন্তানকে মেরেছে, সেই জন্য ডাইনি সবার উপরে প্রতিশোধ নিচ্ছে। আসলে এটা সত্যি ঘটনা না। ডাইনি শুরু থেকে মিথ্যা বলে আসছে। ডাইনি আকাশকে মিথ্যা বলছে, আর আপনারা আকাশের কাছ থেকে শুনছেন বলে ডাইনির বিষয়ে খোঁজ নেননি। আসলে ডাইনির স্বামী সন্তান কেউ নেই। ডাইনি কালো জাদুর মাধ্যমে নিজের শক্তি বাড়াতে ৭ জন বিবাহিত পুরুষের রক্ত খেতে আকাশদের গ্রামে আসছে। ডাইনি যে ৭ জন পুরুষের রক্ত খাবে তাদের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে, আর সবারই বাড়ি একই গ্রামে হতে হবে, আলাদা আলাদা গ্রামের হলে হবে না। এরকম একটা প্ল্যানে ডাইনি আকাশদের গ্রামে আসে, আর আকাশের নতুন বউকে জিন রাজ্যে আটকে রেখে আকাশের বউ হয়ে সংসার করে, আর প্রতি রাতে একজন করে বিবাহিত পুরুষ মানুষকে মেরে রক্ত খায়। ডাইনি অলরেডি ৫ জনকে মেরে রক্ত খেয়েছে, আর বাকি ২ জন। আর ২ জনকে যদি মারতে পারে তাহলে ওর শক্তি এতটাই বেড়ে যাবে যে আয়েশা পড়ি, আপনার মতো ১০টা পড়ি আসলেও ডাইনির কিচ্ছু করতে পারবেন না। তাই দয়া করে ডাইনিকে এক্ষুনি আটকান। আপনারা হয়তো ভাবছেন আমি কে? আমি হলাম ডাইনির শত্রু। অনেক আগে থেকে ডাইনিও আমার মাঝে যুদ্ধ চলে। ওর শত্রু আমি, তাই বলে দিলাম সবটা। আপনি চাইলে খোঁজ নিতে পারেন। এই বলে জিনটা চলে গেলেন। জিনটা চলে যাবার পর আমরা সবাই অবাক হলাম, জিনটা এসব কি কাহিনী বলল। তখন আয়েশাপরী চলে গেলেন ডাইনির বিষয়ে খোঁজ নিতে। ডাইনির বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন জিনটা যা বলছে আসলে সবটাই সত্যি। ডাইনি নিজের শক্তি বাড়াতে সবাইকে হত্যা করছে। আয়েশার কথায় আমিও সালাম দাদু অবাক হয়ে বললাম, এতদিন তাহলে আকাশও আমাদের বোকা বানিয়েছে ডাইনি। সালাম দাদুর কথায় আয়েশা বললেন, নিষাদ, সালাম দাদু সহ তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বলে আয়েশা দূরত্ব বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি বুঝতে পারলাম বাড়িতে নিশ্চয়ই কিছু ঘটছে, তাই সালাম দাদু সহ তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখলাম আমার মাকে সবাই ধরাধরি করে গাড়িতে ওঠাচ্ছে। এরকম অবস্থা দেখে আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন সবাই বলল, তোমার মায়ের শরীরে আগুন লাগছে। মায়ের এরকম হয়েছে শুনে সেখানে আর দেরি না করে সালাম দাদু সহ আরও কয়েকজনকে সাথে করে মাকে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে যাবার পর মাকে ভর্তি করানো হলো। এরপর ডাক্তার মাকে দেখে যা যা করণীয় সব করে একটা বেডে মাকে বসিয়ে রাখলেন। তখন আমি মায়ের পাশে গিয়ে বসে কান্না করতে লাগলাম। আমার পাশে আয়েশাও বসে কান্না করছে। আমার কান্না দেখে সালাম দাদু আমাকে ও আয়েশাকে শান্ত করলেন। ততক্ষণে বাবাও দোকান বন্ধ করে চলে আসছে। বাবা আসায় আমি মাকে জিজ্ঞেস করি, কিভাবে হলো এসব? শরীরে আগুন লাগলো কিভাবে? তখন মা কষ্ট করে আস্তে আস্তে বললেন, আমি রান্না করছিলাম, হঠাৎ আমার পিছনে একটা আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকাতেই দেখি ভয়ঙ্কর দেখতে একজন বৃদ্ধা মহিলা। ওনার দিকে তাকাতেই ভয়ে আমি পড়ে যাই। ওদিকে তখন সেই ভয়ঙ্কর মহিলাটা আমার কাপড়ের আঁচল চুলার মধ্যে ঢুকিয়ে দেয়, আর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এমন সময় মুহূর্তে আমার কাপড় সহ শরীরে আগুন লেগে যায়। আমার শরীরে আগুন লাগায় আমি চিৎকার করলে সেই ভয়ঙ্কর বৃদ্ধা মহিলা বাতাসে মিশে যান। মায়ের কথায় আয়েশার দিকে তাকাতেই আয়েশা বললেন, আগেই বুঝতে পারছি কে করছে, তবুও শিওর হলাম। নিষাদ, তুমি একটু অপেক্ষা করো। কথাটা বলে আয়েশা পরীর রেগে আবারও ডাইনিকে খুঁজে বের করলেন। ডাইনির সাথে আবারও দেখা হবার পর আয়েশা কিছু না বলে ডাইনির পেটে আঘাত করে ফেলে দিলেন। আয়েশার আঘাতে ডাইনি পড়ে গিয়ে বললেন, আয়েশা পরী,
কি ভাবছিস তোর কথায় আমি চলে যাব? তোকে বলছি না আমার পিছনে লাগতে আসবি না? অল্পর জন্য তোর শাশুড়িকে মারতে পারলাম না জানিস? আমি গিয়েছিলাম তোর ছেলেকে মারতে, কিন্তু তখন তোর ছেলে বাহিরে ছেলেদের সাথে খেলা করছিল, পাশে মানুষ ছিল অনেক, তাই তোর ছেলেকে কিচ্ছু করতে পারিনি। তুই নিশ্চয়ই এতক্ষণে আমার বিষয়ে জেনে গেছিস আমি কে, তাই আমার সাথে ঝামেলা না করে চলে যা এখান থেকে। ডাইনির কথায় আয়েশা বললেন, চলে যাব? হ্যাঁ যাব, সাথে তোর জানটা নিয়ে যাব। তুই নিজের শক্তি বাড়াতে মানুষদের হত্যা করিস। এই আসল ঘটনা শুরুতে জানলে তোকে সেখানেই মেরে ফেলতাম। তোর অনুরোধে কাল তোকে ছেড়ে দিয়েছিলাম, আর তুই কিনা আমার মাকে মারতে গেছিলি। রাজা বরেন্দ্র আমার মাকে হত্যা করিয়েছিল। এরপর থেকে মায়ের ভালোবাসা হারিয়ে ফেলছি, কিন্তু নিষাদের সাথে বিয়ে হবার পর আমি ফিরে পাইছি আমার পরিবার, ফিরে পাইছি আমার মা বাবাকে। আমার শাশুড়ি শ্বশুর আমাকে মেয়ের মতো ভালোবাসে। তুই কিনা আমার মায়ের শরীরে আগুন লাগিয়ে আমার মাকে মারতে গেছিলি। কথাটা বলে কান্না ভরা চোখে আয়েশাপরি মুস্কি হেসে বললেন, শোন ডাইনি, মহান আল্লাহ ছাড়া এখন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর কি অবস্থা আমি করি দেখ। কথাটা বলে আয়েশা ডাইনির দিকে এগিয়ে যেতে লাগলেন। ওদিকে ডাইনি ভয় না পেয়েও আয়েশার দিকে এগিয়ে আসলেন। শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ায় আয়েশা রেগে ডাইনিকে একের পর এক আঘাত করতে লাগলেন। এমন সময় সেখানে আরেকটা জিন এসে আয়েশাপরীকে আঘাত করে ফেলে দিলেন। তখন ডাইনি হেসে বললেন, এসে গেছে আমার ভাই আয়েশাপরী, এখন তোকে ছাড়ব না। ডাইনির কথায় আয়েশা বললেন, আগে নিজের ভাইয়ের মৃত্যু দেখ, তারপর তোর বিচার করছি। কথাটা বলে আয়েশাপরী জিনটার বুকে আঘাত করে ফেলে দিলেন। আয়েশার আঘাতে জিনটা পড়ে গেলেন সেখানে। জিনটা পড়ে গিয়ে উঠে দাঁড়াতে গেলে আয়েশা এমন জোরে মুখে আঘাত করলেন সেখানেই জিনটা মারা গেল। নিজের ভাইয়ের মৃত্যু দেখে ডাইনি এবার ভয় পেয়ে পালাতে গেলে আয়েশা ডাইনির কোমরে আঘাত করে ফেলে দিলেন। ডাইনিকে আঘাত করে ফেলে দিয়ে ওর একটা হাত ছিঁড়ে ফেললেন। আয়েশা ডাইনির হাত ছিঁড়ে ফেলে বললেন, কি ভাবছিস তোকে এত সহজে মারব না, তোর মৃত্যু হবে আরও ভয়ঙ্কর। এই বলে আয়েশা ডাইনিকে ধরে নিয়ে আসলেন। এসে সালাম দাদুকে বললেন ডাইনিকে যেন একটা মাছের মধ্যে প্রবেশ করানো হয়। আয়েশার কথায় সালাম দাদু তাই করলেন। ডাইনিকে একটা মাছের ভিতরে প্রবেশ করিয়ে বন্দী করে ফেললেন। তখন আয়েশা আমাকে বললেন, নিষাদ, মায়ের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার শাস্তি দাও। যে আল্লাহর পথে না চলে, শয়তানের সাহায্য নিতে যায়, তাকে শাস্তি দাও। আয়েশার কথায় বুঝতে পারছি কি করতে হবে। ডাইনিকে বন্দী করা মাছটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আয়েশার কথায় আমিও সালাম দাদু তাই করলাম। মাছটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেললাম। মাছটার সাথে আগুনে পুড়ে মারা গেলেন ডাইনি। ডাইনি মারা যাবার পর আকাশদের গ্রামে আল্লাহর রহমতে আর কারো কোনো সমস্যা হয়নি। এদিকে আমরা হাসপাতালে মাকে দুদিন রেখে বাড়িতে নিয়ে আসি। এরপর মা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়েশা ও ডাইনির এই গল্পটি? সবাই কমেন্ট করে জানাবেন। আয়েশাপরীর বড় গল্প লেখার কাজ চলছে। আজ রাতে আমার মোহাম্মদ নিষাদ অফিসিয়াল পেজে আয়েশাপরীর বড় গল্প আসতে পারে ইনশাআল্লাহ। এই গল্পটি সবার কেমন লাগলো জানাবেন। কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।